গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে প্রথম পাঠের অন্তর্গত একটি গল্প নিয়ে আমি আজ হাজির হয়েছি। আচ্ছা, তোমরা এমনটা শুনেছো কখনো যে কোনো ব্যক্তি অনেক পরিশ্রম করে তার নাম কামিয়েছে, হুম, তার খ্যাতি কামিয়েছে এবং আহ, এরকম খ্যাতমান হয়ে যাওয়ার পর আবার কিছু বছর পর কোনো দুর্ঘটনার কারণে কিংবা কোনো পরিস্থিতির শিকার হয়ে আবার তার খ্যাতি, নাম, যশ সব হারিয়েছে। এরকমটা দেখেছো তোমরা বা শুনেছো কি? তো আজকে এই যে এটা নিয়ে বলা, তার কারণ আমরা যে গল্পটি পড়বো সেই গল্পটিতে ঠিক এরকম জীবনের উত্থান পতনের কথা তুলে ধরেছেন লেখক লিও টলস্টয়। হুম, যেখানে এক ব্যক্তি যে কিনা একসময় অনেক পরিশ্রম করে তার নাম যশ এবং সে বিশাল ধনী ব্যক্তি হয়ে ওঠেন এবং আবার একটা সময় পরিস্থিতির শিকার হয়ে আবার সবকিছু হারায়, নিঃস্ব হয়ে যায় একেবারে। হুম, তো গল্পটি হলো বললাম যে প্রথম পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায়, লেখক লিও টলস্টয়ের লেখা ইলিয়াস। হুম, তো চলো এবার আমরা দেখে নিই। তো গল্প সম্পর্কে জানার আগে আমরা গল্পটি যিনি লিখেছেন তার সম্পর্কে জেনে নেব প্রথম। তো গল্পটি লিখেছেন লিও টলস্টয়, যার পুরো নাম লিয়েভ নিকোলায়েভিচ টলস্টয়, যেটা সংক্ষেপে লিও টলস্টয় বলে তিনি বেশি পরিচিত। তো লিও টলস্টয় ছিলেন একজন রুশ লেখক, হুম, এবং রুশ সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বা লেখক হিসাবে তিনি পরিচিত। এমনকি শুধু রুশ সাহিত্যের নয়, গোটা বিশ্ব সাহিত্যেরই তিনি অন্যতম সর্বশ্রেষ্ঠ লেখক হিসাবে তিনি বিবেচিত হন। হুম, তো লিও টলস্টয়কে নিয়ে বলতে গেলে তিনি আহ, বলে থাকেন বা বলেছিলেন যে প্রত্যেকে পৃথিবীকে বদলে ফেলার চিন্তা ভাবনা করে থাকে, কিন্তু নিজেকে বদলানোর বা নিজেকে পরিবর্তনের কথা কেউ ভাবে না। এটা এই লিও টলস্টয়েরই মত, মানে তিনিই বলেছেন। তো এই যে তিনি নিজেকে পরিবর্তনের কথা বলতেন সব সময়, এমনকি তিনি যেটা বলতেন সেটাই করতেন। তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন সত্যি সত্যি। এমনকি তার সাথে সাথে অসংখ্য মানুষকেও তিনি বদলেছিলেন, পরিবর্তন করেছিলেন। হুম, তো তার লেখনীর মধ্যে দিয়ে মানুষের জীবনের উদ্দেশ্যকে তিনি বোঝাতে চেয়েছিলেন সাধারণ মানুষকে। হুম, তার যে তার সাহিত্য জীবনী, তিনি যা রচনা করে গেছেন, যা উপন্যাস, গল্প, ছোট গল্প, নাটক, প্রবন্ধ ইত্যাদি, সবকিছুতে তিনি মানুষের জীবনের উদ্দেশ্য বুঝিয়ে গেছেন। তার লেখনীগুলোর মধ্যে কাল্পনিকও ছিল এবং বেশি ছিল মানুষের জীবনবোধ, মানুষের মানবতাবোধ এবং নীতিবোধের কথা, যেগুলি সাধারণ মানুষের মন অব্দি তিনি পৌঁছাতে পেরেছেন। সাধারণ মানুষ তার থেকে শিখতে পেরেছিল, জানতে পেরেছিল যে মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি। সেজন্যই তিনি এতটা বিখ্যাত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে তিনি পরিচিত এখনো। তার এই লেখনীগুলির মধ্যে দিয়ে এই যে মানুষের জীবনের উদ্দেশ্য কিংবা জীবনবোধ, যাই বলো না কেন, তার যে রচনাগুলিতে ফুটিয়ে তুলেছেন, সে রচনাগুলি যেন এখনো অমর হয়ে আছে সেই কারণে মানুষের মনে। হুম, তো এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক বা সাহিত্যিক লিও টলস্টয়, যিনি জন্মগ্রহণ করেছেন 1828 সালে 28শে আগস্ট ইয়াসনায়া পোলিয়ানায়, যেটা তুলা প্রদেশের অন্তর্গত এবং রুশ সাম্রাজ্যেরই। হুম,
তো পেশা হিসাবে তিনি যেমন ঔপন্যাসিক ছিলেন, একাধারে গল্পকার, একাধারে নাট্যকার এবং প্রাবন্ধিকও। তো যেহেতু তিনি রুশ সাহিত্যিক, তাই তার সাহিত্যগুলি তিনি রচনা করতেন রুশ ভাষাতেই। হুম, এবং তার লেখনীর সময়কাল ছিল 1847 থেকে 1910 পর্যন্ত। এই সময়টার মধ্যেই তিনি তার সাহিত্য জীবনে যা যা রচনা করার তিনি রচনা করে গেছেন। হুম, তো তার উল্লেখযোগ্য রচনাবলীগুলির মধ্যে কিছু কিছু আহ আলাদা আলাদা ভাবে তার রচনাগুলি তুলে ধরেছি। দেখো, যে উপন্যাস, বড় গল্প, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, এগুলি আলাদা আলাদা ভাবে কিছু উল্লেখযোগ্য লেখাগুলি তুলে ধরেছি। তো তার উপন্যাসগুলির মধ্যে যেমন শৈশব, কৈশোর, যৌবন, যুদ্ধ, শান্তি। যুদ্ধ শান্তি একটা অন্যতম জনপ্রিয় একটা উপন্যাস ছিল তার। আন্না কারেনিনা পুনরুত্থান, হুম, মানে আন্না কারেনিনা আর একটা পুনরুত্থান, দুটো আলাদা উপন্যাস ইত্যাদি। আরো তিনি উপন্যাস রচনা করেছেন। তার কিছু বড় গল্প হলো সুখের সংসার, ইভান ইলিচের মৃত্যু, ক্রয়েটজার সোনাটা, শয়তান, জাল কুপন, হাজি মুরাদ ইত্যাদি। তার কিছু ছোট গল্প হলো গতকালের গল্প, আক্রমণ, পবিত্র রাত্রি, বিলিয়ার্ড মার্কারের স্মৃতিচারক, সেভাস্তোপল ডিসেম্বর, অ আ ক খ, ঈশ্বর সত্যদ্রষ্টা, লোকে কি নিয়ে বাঁচে, ইলিয়াস, যেখানেই প্রেম সেখানেই ঈশ্বর, স্বর্গরাজ্য তোমার মধ্যেই আছে ইত্যাদি। এছাড়া তিনি কিছু নাটকও রচনা করে গেছেন, যেমন দূষিত পরিবার, অন্ধকারের ক্ষমতা, শিক্ষার পরিণাম, জিন্দা লাশ, আঁধারে আলো ইত্যাদি। তার কিছু প্রবন্ধ হলো পাঠশালায় পাঠশালার পড়ো ও শিল্পকলা, গণশিক্ষা বিষয়, স্বীকারোক্তি, আমি কি বিশ্বাস করি, আসল উপায়। আসল উপায় ছিল তার শেষ লেখা, যেটা 1910-এ তিনি লিখেছিলেন। হুম, তো এই আহ বিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয় তার এই সাহিত্য জীবনের বা সাহিত্য জগতে তার এই অবদানের জন্য তিনি প্রায় প্রত্যেক বছরই নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত না পাওয়ায় আহ সেখানে কিছু তর্ক থেকে যায়, কিছু প্রশ্ন থেকে যায়। হুম, তো যাই হোক, এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক, যাকে নিয়ে আহ, রাশিয়ান লেখক ম্যাক্সিম গার্কো বলে, তিনি বলেছিলেন লিও টলস্টয়কে নিয়ে যে লিও টলস্টয় তো তিনি তিনি নিজেই একটা পৃথিবী। হুম, তার কারণ তিনি এই যে মানুষের তার নিজের জীবনের উদ্দেশ্য, মানুষের জীবনবোধ, নীতিবোধ, নৈতিকতা, হুম, তার আহ এই যে এই বিষয়গুলি যে জানতে পারবে, পৃথিবীর সবকিছুই সে জেনে গেছে একরকম। হুম, মানুষের মানবিকতা বোধ, এগুলো নিয়েই তো জীবন, মানুষের জীবন বোধ, তাই না? তো সেজন্যই ম্যাক্সিম গার্কো তাকে নিয়ে বলেছেন যে তিনি নিজেই একটা পৃথিবী। হুম, তো যাই হোক, এই লিও টলস্টয়, যিনি 1910 সালের 20 নভেম্বর তার মৃত্যুবরণ হয়। হুম, তো এই হলো লেখক পরিচিতি, অর্থাৎ লেখক সম্পর্কে কিছুটা জানা। এবার আসি গল্প সম্পর্কে। তো আমাদের আলোচ্য গল্প নাম ইলিয়াস। লেখক অর্থাৎ যিনি লিখেছেন তিনি হলেন লিও টলস্টয়, তোমরা শুনলে। হুম, এবং এই যে গল্পটি, এটা একটা ছোট গল্প, এবং এই গল্পের সময়কাল হলো 1885। 1885 সালে তিনি এই গল্পটি লেখেন। হুম, এই গল্পটির উৎস হলো 23 টেলস। তার লেখা 23 টেলস নামক গল্পগ্রন্থ থেকেই আলোচ্য গল্প ইলিয়াস গল্পটি নেওয়া হয়েছে। কেমন? এবং এই গল্প সংখ্যা, অর্থাৎ সেই 23 টেলস গল্পগ্রন্থের 11তম গল্প হলো
ইলিয়াস। হুম এবং এই মূল গল্পের ভাষা রুশ, অর্থাৎ ইলিয়াস গল্পটি তিনি রুশ ভাষায় লিখেছেন। এটাকে তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। হুম, তো এই গল্পটির মূল বিষয়বস্তু হলো, অর্থাৎ এই গল্পের মূল উপজীব্য বিষয়, যে গল্পটিতে কৃষক ইলিয়াসের জীবন কাহিনী বর্ণিত করেছেন লেখক, এবং ইলিয়াসের কিছু ভুল সিদ্ধান্তের জন্য তার ভাগ্যের পরিবর্তন এবং শেষ পর্যন্ত তার শেষ জীবনে শান্তি পাওয়ার কথা বলেছেন এই গল্পে। তো চলো এবার গল্পটা আমরা বিস্তারিতভাবে পড়ে দেখি। তো গল্পটি দেখো শুরু হচ্ছে এভাবে। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। উফা প্রদেশে, এই উফা প্রদেশ কোথায় এবং বাস্কির বাস করত, বাস্কিরটা কি? যে উফা প্রদেশ যেটা একটা শহর এবং বাস্কির একটা জাতি। তো এবার আসি ডিটেলে, উফা প্রদেশ কোথায়। যে এটা, এই উফা প্রদেশটা রাশিয়ার একটা শহর এবং বাস্কোত্রস্তান প্রজাতন্ত্রের রাজধানী। হ্যাঁ, এই উফা প্রদেশ, এবং এটা একটা বৃহত্তম শহর বলা যায়। হুম, তো এই উফাতে ধর্মীয়, ভাষাগত ও সংস্কৃতিগতভাবে বিচিত্র জনগোষ্ঠীর বাস বা বসবাস। তো 2010 সালের রাশিয়ার জাতীয় জনগণনা অনুযায়ী উফার প্রায় অর্ধেক অধিবাসী রুশ ছিল এবং 28% তাতার এবং প্রায় 17% বাস্কির জাতির লোক। হুম, তো 3 জাতি মিলে সেই উফা প্রদেশে বসবাস করত। তো তার মধ্যে অর্ধেকের বেশি হলো রুশ। যেহেতু রুশ বেশি বাস করত, তাই 1552 খ্রিস্টাব্দে ওই এলাকা রুশেদের দখলে চলে যায় এবং যে বাস্কিররা, যারা বাস্কির একটা জাতি, প্রজাতি, তারা রুশ সাম্রাজ্যের অধীনস্থ হয়ে যায়। হুম, ফলে সেই বাস্কোত্রস্থান, যেটা বাস্কিরদের একটা, তাদের জন্মভূমি হয়ে ওঠে পরে। হুম, তো এবার আসি বাস্কির। বাস্কির প্রজাতি কারা, কোথায় বাস করে, ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো বাস্কির একটা জাতিগত গোষ্ঠীর নাম, যে বললাম যে প্রজাতি, সেই জাতিগত গোষ্ঠীর নাম, যেটা তুর্কিদের একটা জনগোষ্ঠী। তাহলে বাস্কির হলো তুর্কিদের একটা জনগোষ্ঠী। হুম, এরা ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে পর্বতমালার দুপাশের এলাকা জুড়ে বাস করে। তো ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে এদের বসতির মূল এলাকা ছিল ওই বাস্কোত্রস্থান। হুম, যেটা একটু আগে আলোচনা করলাম। তো এই যে বললাম যে বাস্কোত্রস্থান ছিল, এবং সেখানে মানে উফাতে আর কি, ওখানে রুশ ছিল অর্ধেকেরও বেশি, সেই জন্য বাস্কিররা রুশদের অধীনস্থ হয়ে যায়। তো যাই হোক, এই বাস্কিরদের ভাষা ছিল তুর্কি ভাষা। তারা তুর্কি ভাষাতেই কথা বলতো এবং এরা মূলত মুসলিম সম্প্রদায়ভুক্ত হতো বা ছিল। তো তারা ঐতিহ্যগতভাবে ঘোড়া পালন করত, গবাদি পশু পালন করত, ঘোড়া, ভেড়া ইত্যাদি, এবং মৌমাছিও পালন করত। হুম, এবং পেশা হিসাবে তারা এই আহ ভেড়ার চামড়া কিংবা এই যারা সমস্ত গবাদি পশু পালন করতো, তাদের দুধ থেকে তৈরি, ঘোড়ার দুধ থেকে তৈরি কুমিজ ইত্যাদি বিক্রি করে তাদের জীবন কাটাতো। তো এই হলো বাস্কির জাতি। হুম, তো এবার আসি গল্পে। তো উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। অর্থাৎ উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির, অর্থাৎ বাস্কির প্রজাতির একজন ব্যক্তি ইলিয়াস নামে, সে ওই উফা প্রদেশে বাস করত। হুম, তো তার জীবনের ঘটনা, তার জীবনের কাহিনী এই গোটা গল্পটিতে বর্ণিত হয়েছে, যেটা আমরা গল্পের আগে জানলাম। তো দেখো কি বলছে। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল,
তখন সে না ধনী না দরিদ্র, অর্থাৎ মধ্যবিত্ত বলা চলে। ইলিয়াসের যখন বিয়ে হয়, বিয়ের 1 বছর পর তার বাবা মারা যায়, এবং তার বাবা যখন তাকে রেখে মারা যায়, তখন সে মোটামুটি মধ্যবিত্ত ছিল, খুব ধনীও ছিলেন না, আবার দরিদ্রও ছিলেন। হুম। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। অর্থাৎ এটা কখনকার কথা না, যখন তার বাবা মারা যায়, তার পরের কথা। 7টা ঘটকি। ঘটকি মানে কি? যেটা মাদি ঘোড়া, অর্থাৎ মেয়ে ঘোড়াকে বোঝায়। ঘোড়ার স্ত্রীলিঙ্গ ঘটকি, যে মেয়ে ঘোড়া। মেয়ে ঘোড়া ছিল 7টা, 2টো গরু ছিল, আর 20টা ভেড়া ছিল। এই হলো তার টোটাল বিষয় সম্পত্তি। হুম। এটাই, এটার উপর ভিত্তি করেই তার জীবন অতিবাহিত হতো। হুম। ফলে বোঝাই যায় যে সে ধনীও না দরিদ্রও না, যে এমন নয় যে একদম রাজার হাল, বা এমনও নয় যে খুব দরিদ্র, খেতে পায় না, এমনটা নয়, মধ্যবিত্ত। এই 7টা ঘোড়া, 2টো গরু, 20টা ভেড়া নিয়ে আহ সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে তাদের সংসার মোটামুটি চলে যায়। হুম। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগে। ইলিয়াসের সুব্যবস্থায়, কিসের সুব্যবস্থা? যে ইলিয়াসের আহ কষ্টের ফলে, তার পরিশ্রমের ফলে তার সম্পত্তি একটু একটু করে বাড়তে লাগে। এবার কিভাবে বাড়লো সেটা বলছে, দেখো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে, আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগে। তো এভাবেই, এটাকেই সুব্যবস্থা বলা হচ্ছে, ইলিয়াসের সুব্যবস্থা, যার ফলে কিছু কিছু করে তার সম্পত্তি বাড়তে লাগলো। যে সে আর তার স্ত্রী সবার আগে ঘুম থেকে ওঠে, আবার সবার পরে ঘুমাতে যায়। সারাদিন তারা কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করে কেবল। ফলে এই এত পরিশ্রমের ফলে প্রতি বছর তার অবস্থার একটু একটু করে উন্নতি হতে লাগলো, তার অবস্থা বৃদ্ধি হতে লাগলো। হুম। তো দেখো, এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। তো এই যে সে আর তার স্ত্রী মিলে, এই যে সবার আগে ঘুম থেকে ওঠা, সবার পরে ঘুম থেকে মানে ঘুমাতে যাওয়া, এই যে সারা দিন রাত তাদের অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রম তারা 35 বছর ধরে চালিয়ে যায়। এবং এই 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলে, অনেক ধনী ব্যক্তি হয়ে ওঠে। হুম। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। দেখো, 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া থেকে 200 ঘোড়া হয়ে গেল, 150 গরু মোষ আর 1200 ভেড়া। হুম। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ দই, কুমিজ, মাখন আর পনির তৈরি করে। হুম। তো আগে সে আর তার স্ত্রী কাজ করতো সারাদিন রাত মিলে। এখন যেহেতু তার সম্পত্তি বাড়ছে, তাই দেখভাল করার জন্য মজুর রাখছে। হুম। যে ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে, যে 150 গরু মোষ, 200 ঘোড়া, এগুলোকে দেখাশোনা করে, দেখভাল করে মজুররা। আর ভাড়াটে মজুরানীরা, যাতে এখানে মজুর মজুরানী লিঙ্গভেদ করে দেখানো হয়েছে, তার কারণ মজুর বলতে ছেলে মজুরকে বোঝানো হচ্ছে। তারা ওই আহ গরু মোষ ঘোড়া, এদেরকে দেখভাল করে, এদেরকে মাঠে চড়ায়, নিয়ম মতো খাবার দেয়। আর মজুরানীরা বলতে মেয়ে মজুরদের কথা বলা হচ্ছে, যারা কি করে দুধ, দই, কুমিজ, মাখন আর পনির তৈরি করে, যেগুলি মেয়েদের কাজ। তো মজুরানীরা এগুলি করে, দুধ, দই, কুমিজ, মাখন আর পনির তৈরি করে। এই কুমিজ কি? কুমিজ হলো গাজানো ঘোড়ার দুধ দিয়ে তৈরি একটা মদ্য পানীয়। হুম, যে একটা পানীয় বলতে পারো, যেটা গাজানো ঘোড়ার দুধ দিয়ে তৈরি করা হয় এবং মদ্যপ হিসাবে সেখানে পান করে সেই উভয়প্রদেশে। হুম, যেটা কেবল মধ্য এশিয়ার যাযাবরদের দ্বারাই তৈরি হয়, কিন্তু এই কুমিজটা সেখানেই কেবল পাওয়া যায়।
তো যাই হোক, সেই ঘোড়া গরু মোষের দুধ দিয়েই কুমিজ তৈরি করে সেই মজুরানীরা, মাখন তৈরি করে, পনির তৈরি করে। পনির যেটা ছানা থেকে হয়, মানে সেই দুধ থেকে তৈরি ছানা, ছানা থেকে মানে এই পনির, দুধ থেকেই পনির ইত্যাদি। মোটামুটি সেই ঘোড়া গরুর দুধ দিয়েই এই সমস্ত আহ খাবারগুলি তৈরি হয় এবং এগুলোই বিক্রি করেই তার উপার্জন। হুম, মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও মানে কি? তার নাম যশ, হুম, তার প্রতাপ বেশ প্রভাবশালী হয়ে উঠেছে। তাই বলছে ইলিয়াসের তখন খুব বলবোলাও, তার বেশ নামডাক হয়েছে। পাশে সকলেই তাকে ঈর্ষা করে। তার আশেপাশে যারা বাস করে বা তার মতো, ধরো আগে থেকেই যারা ধনী ছিল, হুম, তারা হুট করে বা হুট করে ঠিক নয়, 35 বছরের পরিশ্রমের ফলে তার এই জায়গায় আসা। তো তার মতো যারা ধনী ব্যক্তি ছিল, আগে থেকেই ছিল কিংবা এখন হয়েছে, তারা ইলিয়াসকে দেখে ঈর্ষা করে। ঈর্ষা বলতে হিংসা বোঝায়, যে জেলাসি ফিল করে। বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। তো কেবল ধনী ব্যক্তি বলে নয়, তার আশেপাশে যারাই বসবাস করত, তারা সকলেই তাকে ঈর্ষা করতো। তো তারা কি বলতো? যে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, হুম, কোনো কিছুরই তার অভাব নেই। কিন্তু তার যে এই ভাগ্যবান পুরুষ হওয়ার পেছনের, বা তার কিছু অভাব নেই, তার পিছনের কারণ তারা দেখছে না। কিভাবে সে এই জায়গাটাতে এসে পৌঁছেছে, সেগুলি তারা বলছে না। তারা কেবল হিংসা থেকে, ঈর্ষা থেকে শুধু বলছে যে সে ভাগ্যবান পুরুষ, তার কোনো কিছুর অভাব নেই, এমনকি ওর তো মরবারই দরকার নেই। তো এটা কোনো কথা যে সাধারণ মানুষ কেউ বলবে? নিশ্চয়ই নয়। হিংসা দেখেই তার, ধরতে গেলে তার শত্রুরা এ সমস্ত কথা বলতে পারবে। তো এই যে ভাগ্যবান পুরুষ হয়ে উঠেছে লোকের কথায়, কিংবা কোনো কিছুর অভাব নেই আজ, সেটার জন্য সে আর তার স্ত্রীর অবদান পুরো রয়েছে। আমরা দেখেছি কয়েক লাইন আগেই যে 35 বছর টানা তারা পরিশ্রম করে গেছে, অক্লান্ত পরিশ্রম। সবার আগে ঘুম থেকে ওঠে, আবার সবার পরে ঘুমোতে যায়। সারাদিন রাত ধরে তারা যেই মেহনত করলো, সেটারই ফল। সেটার ফলে সে এখন ভাগ্যবান পুরুষ হয়ে উঠেছে, যেটা লোকের কথায় আর কি। কোনো কিছু তার এখন অভাব নেই। বেশ প্রতাপশালী, প্রভাবশালী হয়ে উঠেছে, বেশ নামডাক করে ফেলেছে। হুম, আচ্ছা, তারপর, আচ্ছা, তারপরে দেখো, ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। অর্থাৎ যেহেতু তার নাম যশ হচ্ছে, তার নামডাক বাড়ছে, সে ধনী ব্যক্তির লিস্টে নাম লেখাচ্ছে। তো কি হলো, ধীরে ধীরে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। হুম, দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। দূর দূরান্তর থেকে অর্থাৎ অনেক দূরবর্তী জায়গা থেকেও মানুষজন তার সঙ্গে দেখা করতে আসে। হুম, সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যে অতিথিরা আসে ইলিয়াসের সঙ্গে দেখা করতে, সে কাউকে ফেরায় না। সে তাদেরকে স্বাগত জানিয়ে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। ভোজ্য বলতে আহার্য, যা খাওয়া যায় এমন, অর্থাৎ খাওয়ার জিনিস। হুম, তো এবং ভালো ভালো খাবার জিনিস। হ্যাঁ, তো ভালো ভালো খাবার, পানীয়, পানীয় বলতে আহ যে কোনো শরবত বা ওই কুমিজ, এরকম ধরনের পানীয় দিয়ে তাদেরকে সেবা করে, অর্থাৎ আপ্যায়ন করে। হুম, যে যখনই আসুক, কুমিজ, চা, শরবত আর মাংস সবসময়ই হাজির। তো সেই ভোজ্য আর পানীয় কি কি দেয়, সেটাও উল্লেখ করা আছে গল্পে। যে যে যখনই আসুক, যে অতিথিরা, কোনো সময়ের বিবেচনা নেই, মানে যার যেমন সময় হবে তেমন তো আসবে। তো যেমন সময়েই আসুক না কেন, কুমিজ, চা, শরবত আর মাংস সব সময়ই হাজির। অর্থাৎ ভালো ভালো
খাবার তাদেরকে ঠিক খাওয়াবে। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকেও মারা হয়। অর্থাৎ অতিথিরা যখন আসে, একজন দুজন আসে না, বেশ কয়েকজন মিলে আসে। তো যখন অতিথিরা আসে তখন একটা দুটো ভেড়া মারা হয়, সেই ভেড়ার মাংস তাদেরকে খাওয়ানো হয়। এবং সংখ্যায় যদি আরো অনেক বেশি অতিথিরা আসে তখন ঘটকেও মারা হয়, অর্থাৎ মেয়ে ঘোড়াকেও মারা হয়, তাদের মাংস খাওয়ানো হয়। হম। তো দেখো, ইলিয়াসের দুই ছেলে, এক মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। অর্থাৎ ইলিয়াসের দুটি ছেলে এবং একটি মেয়ে, দুটি ছেলে এবং একটি মেয়ের তিনজনেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠলো। আর ইলিয়াস যখন অনেক গরিব ছিল, গরিব ঠিক নয়, তার বাবা মারা যাওয়ার পর তার যেমন অল্প সম্পত্তি, মোটামুটি ভাবে দিন চলে যেত। সেই সময়ে যখন তখন ছেলেগুলি ছোট ছিল তুলনামূলক, তারা তার বাবা মাকে সাহায্য করত, কাজে সাহায্য করে দিত। হুম। ছেলেরা তার সঙ্গে সঙ্গে কাজ করে দিত, গরু ভেড়া চড়াতো, তাদের খাওয়াতো। কিন্তু ইলিয়াস যখন এখন বড়লোক হয়ে গেছে এত পরিশ্রমের পর, তারা এখন আয়েশি হয়ে উঠলো। আয়েশি বলতে যে আরাম প্রিয় হয়ে গেছে, বিলাসী হয়ে উঠেছে। হুম। যে তারা আর কাজকর্ম করতে চায় না, তার বাবার কথা শোনে না, একদম আরাম প্রিয়, বিলাসিতায় থাকবে কেবল, কোনো কাজ করবে না। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল, আর তার বড় ছেলেটি এক মারামারি হয়, সেখানে পড়ে মারা যায়। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। তো ছোট ছেলেটি একটা ঝগড়ুটে বউ বিয়ে করে নিয়ে এসছে, এবং সেই বউটির জন্যই সে তার বাপের আদেশ, অর্থাৎ ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করলো, তার বাবার কথা মানতো না, শুনতো না। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তো কেবল যে শুধু শুধু ছেলেকে তাড়িয়ে দেবে তা কিন্তু করেনি ইলিয়াস, সে তার বাবার দায়িত্ব পালন করেছে, কর্তব্য পালন করেছে ছেলের প্রতি। ছেলে যতই অমান্য হোক, অবাধ্য হোক, তবুও সে বাবার কর্তব্য পালন করতে পিছপা হয়নি। সে ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ঠিকই, তাকে একটা বাড়ি দিয়েছে, কিছু গরু ঘোড়াও দিয়েছে, যাতে সে কাজ করে খেতে পারে। ফলে তার ছেলেকে যখন একটা বাড়ি করে দিয়েছে, গরু ঘোড়া দিয়ে দিয়েছে, তাই তার সম্পত্তিতে এবার টান পড়ল। হুম। তার সম্পত্তি কমে গেল। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লাগে, মড়ক লেগে অনেকগুলো মরে গেল। এমনিতেই তার সম্পত্তি কমে গেছিল, তার উপর ভেড়ার পালে মড়ক লেগে আরো অনেকগুলো মরে যায়। মড়ক কি? যেটা একটা সংক্রামক রোগ বা মহামারী বলা যায়। তো সেই ভেড়ার পালে তখন সেই মড়ক লেগেছে, ফলে অনেক ভেড়া মরে যায়। হুম। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। হুম। তো এমনি তার সম্পত্তিতে, মানে সম্পত্তি কমে গেছিল, তার ওপর ভেড়ার পালে মড়ক লেগে ভেড়াও মারা গেছে অনেক। তার পরের বছর আবার দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ কি? যে আহ এমন একটা জায়গায় এসে পৌঁছায় যে দেশ বা রাজ্য, সেখানে মানুষ না খেতে পেয়ে থাকে, অনাহারে থাকে। হুম। খাদ্যের অভাব হয়, খেতে পায় না লোকজন, সেটাকে দুর্ভিক্ষ বলা। তো পরের বছরে দুর্ভিক্ষ দেখা দিল, খড় পাওয়া গেল না একেবারে। হুম। তো যেহেতু খড় পাওয়া যাচ্ছে না, তাই তার গরু মোষ ভেড়া তাদেরকে খাওয়াবে কি? হুম। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তাহলে কতটা খারাপ অবস্থা হলো, দেশে কতটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যে খড় অব্দি পাওয়া যাচ্ছে না, এবং
গরু মোষ না খেতে পেয়ে অনাহারে মরে গেল। হুম, তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। কিরবিজ কারা? কিরবিজ হলো মধ্য এশিয়ার তুর্কি জাতিগোষ্ঠী, যারা প্রধানত কিরগিজস্তান বা উজবেকিস্তান, চীনে বসবাস করে এই কিরগিজরা। তো তারা সেই উভয় প্রদেশে হামলা করে এবং সেখানে আহ ইলিয়াসের সবচাইতে ভালো ভালো ঘোড়া যেগুলি সেগুলি চুরি করে নিয়ে যায়। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। দেখো পরপর কতগুলো তাকে পরিস্থিতির শিকার হতে হলো। প্রথমে তার ছেলেকে দিয়ে দিল, দিয়ে তার সম্পত্তি কমে গেল এবং তারপরে তার মানে ভেড়ার পালে মড়ক লেগে ভেড়াও মারা যায়। তারপর দুর্ভিক্ষ দেখা দেয় দেশে। দুর্ভিক্ষে, খাবারের অভাবে, অনাহারে তার গরু মোষও মারা যায়। তার উপর আবার কিরগিজরা এসে তার ভালো ভালো ঘোড়াগুলিকে চুরি করে নিয়ে যায়। ফলে তার আর কিছুই রইল না যেন। তার অবস্থা একেবারে খারাপ হয়ে পড়ল। তারপর যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। যে যত তার অবস্থা খারাপ হতে শুরু করলো, তার অবস্থা বলতে তার বিষয় সম্পত্তি যখন ধীরে ধীরে নিঃস্ব হতে লাগলো, তত ইলিয়াস ভেঙে পড়তে লাগলো, কমজোর হতে লাগলো। তাই বলছে তার শরীরের জোরও কমতে লাগলো এবং তার বয়সও হচ্ছে। এই সবগুলো তার শরীরে এফেক্ট করছে। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। অর্থাৎ এমন করে দিন যেতে লাগলো এবং যখন একদমই চলতে পারছে না, চালানো যাচ্ছে না সংসার, তখন তার 70 বছর বয়সে, অর্থাৎ ইলিয়াসের যখন 70 বছর বয়স হয়ে যায়, সেটা তার বৃদ্ধকাল। তার শরীরও ভেঙে পড়ে। তো তখন ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন বলতে কি বোঝায়? যে আহ ঘোড়ার পিঠে চড়ার জন্য ব্যবহৃত একটা চামড়ার তৈরি সরঞ্জাম, হুম, যেটা ঘোড়ার পিঠে রাখা হতো। তো যাই হোক, এই ঘোড়ার জিনকে স্যাডেলও বলা হয়ে থাকে। তো সেই স্যাডেল বা ঘোড়ার জিন, তার তাঁবু এবং সবশেষে তার গৃহপালিত পশুগুলোকে, অর্থাৎ বাকি যে গরু, ঘোড়া, ভেড়া যেগুলি ছিল সেগুলিকেও বিক্রি করে দিয়ে একদম দুর্দশার চরমে নেমে গেল। দুর্দশা অর্থাৎ এক অতি খারাপ অবস্থা তার। হম, যে শোচনীয় অবস্থা হয়ে গেল ইলিয়াসের। তার আর নিজস্ব বলে কিছুই রইল না। হম, আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। যে কি হচ্ছে, আসল অবস্থা কি, সেটা বুঝে ওঠার আগেই সে একদম সর্বহারা হয়ে পড়ল। সে সব হারিয়ে যেন বসে রইল। তার সমস্ত এই 200-250 গরু মোষ, 1200 ভেড়া, এত আহ, ঘোড়া, তার ছেলেকে দিয়ে মড়কে ভেড়ার মৃত্যু হয়, মানে অনেক ভেড়া মরে যায়। দুর্ভিক্ষে তার গরু মোষ না খেয়ে মরে, কিরগিজরা চুরি করে নিয়ে যায়। ফলে একে একে সব শেষ হয়ে যায় এবং এমনকি তার যেটুকু বাঁচাকুচা ছিল সেগুলিও সে বিক্রি করে দেয়। তার পশমের কোট, তার কম্বল, ঘোড়ার জিন, হুম, সবকিছু বাদবাকি যে গৃহপালিত পশুগুলি ছিল সেগুলোকেও সে বিক্রি করে দেয়, দিয়ে একদম সর্বহারা হয়ে পড়লো। সবকিছু হারিয়ে যেন বসে রইল। হুম, তারপর ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে, তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমা। তো দেখো,
সে সবকিছু হারিয়েছে, তার কাছে কিছুই নেই, একদম নিঃস্বপ্রায় হয়ে গেছে। নিঃস্বপ্রায় কি, নিশ্চয়ই। তো এখন এই বৃদ্ধকালে, এই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করতে হয়, একটা অজানা অচেনা অন্যের বাড়িতে বাস করতে হয়, যেখানে এই প্রভাবশালী প্রতাপশালী ইলিয়াস এখন লোকের বাড়িতে, এক অজানা লোকের বাড়িতে তাকে বাস করতে হয়, তাদের কাজ করে খেতে হতো। অর্থাৎ সেই ইলিয়াস এবং তার স্ত্রী যেখানে রাজার হালে ছিল, হুম, যার অনেক প্রভাবশালী প্রতাপশালী অনেক ধনী ব্যক্তি, এত বিষয় আশয়, এত সম্পত্তির মালিক, তারা এখন অন্যের বাড়িতে কাজ করে খায়। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা। অর্থাৎ ইলিয়াসের কথা বলা হচ্ছে, সবকিছু নিঃস্ব হয়ে এখন তার আর কিছুই নেই, কেবলমাত্র রয়েছে তার কাঁধে একটা বোঁচকা। বোঁচকা কি? পুটুলি, একটা ছোট ব্যাগ মতো। তো আগে তো সেই অর্থে ব্যাগ তৈরি হতো না, একটা কাপড়ের মধ্যে কিছু জিনিস দিয়ে বেঁধে পুটুলি করে ঘাড়ে চাপিয়ে নিয়ে যেত, তো সে একটা বোঁচকা বলা হয় তাকে। তো তার থাকার মধ্যে শুধু আছে একটা বোঁচকা, তাতে ছিল লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাদি, তার স্ত্রী, সেও তো বৃদ্ধা হয়ে গেছে এখন। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বিতাড়িত পুত্র তার ছোট ছেলেটি, যাকে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিছু মানে তাকে বাড়ি দিয়ে, কিছু ঘোড়া ভেড়া গরু দিয়ে, সে বিতাড়িত পুত্র সে এখন অনেক দূর দেশে চলে গেছে, সে অনেক দূরের দেশে থাকে। তাই তাদেরও সম্ভব নয় তার ছেলের কাছে যাওয়ার। মেয়েটিও মারা গেছে, তাই নিজের বলতে তার আর কেউ নেই, কিছুই নেই। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই, যেটা বললাম যে তাদের আর নিজের বলতে কেউ রইল না। সে বৃদ্ধ দম্পতি ইলিয়াস এবং শামসেমাদি, তাদের নিজেদের সাহায্য করার মতো আর কেউ নেই। হুম, আচ্ছা, আজকে এটুকু থাক, আবার পরের ক্লাসে আলোচনা হবে। তো আজকে আমরা পড়লাম রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের লেখা এবং মনীন্দ্র দত্তের দ্বারা তর্জমা করা গল্প ইলিয়াস। এবং ইলিয়াস গল্পের লেখক সম্পর্কে আমরা কিছুটা পড়েছি এবং গল্প সম্পর্কিত কিছু তথ্য সম্পর্কে আমরা জেনেছি এবং গল্পটি কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো যতটুকু আলোচনা হলো, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হয়নি। তবুও যদি কোনো শব্দের অর্থ কিংবা গল্পের কোনো লাইন, তার ব্যাখ্যা বা মর্মার্থ যদি বুঝতে না পারো, তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে ইলিয়াস গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ধন্যবাদ।